নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, শিশু নির্যাতনে জামিন, আরিয়াদহের শিশু নির্যাতনে চাঞ্চল্যকর মোড়। জামিন পেলেন, জামিনে মুক্ত জয়ন্ত সঙ্গী প্রসেন। নির্যাতিতর খোঁজই দিতে পারেনি পুলিশ, হেফাজতেরও আবেদন জানায়নি পুলিশ। শিশু নির্যাতনেও জামিন। আরো একবার জানিয়ে রাখি, আরিয়াদহে যে ভাইরাল ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যেখানে শিশু নির্যাতন করছে এবং সেখানে যে প্রসেন ওরফে লালটু জামিনে মুক্ত। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অরুণ ঘোষ রয়েছে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, পুলিশ কেন খুঁজে পেল না, তার ব্যাখ্যা কি আদালতে দিয়েছে পুলিশ? দেখো, পুলিশ এখনো তার কোনো সদুত্তর দিতে পারেনি, কারণ এই ঘটনাটা যখন ঘটেছিল বেশ কয়েক বছর আগের ঘটনা। সেই কারণে যিনি যাকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল তাকে পুলিশ খুঁজে বের করতে পারেনি। ফলে তাকে একটা সামান্য ধারা দিয়ে তাকে কোর্টে তোলা হয়েছিল। ফলে সে কিন্তু যেহেতু কোর্টে পুলিশ কোনো রকম তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারেনি, সেই কারণেও কিন্তু মহামান্য আদালত তাকে আজকে জামিন দিয়ে দিল, এবং শুধু অন্তর্বর্তীকালীন জামিন। এখানে শুধু আবার একটা বলা হয়েছে, যদি কখনো সেই সাক্ষীকে পাওয়া যায় তখন কিন্তু আবার শুনানি হতে পারে। কারণ হচ্ছে এই যেহেতু সাক্ষী পাওয়া যায়নি সেই কারণে কিন্তু তার আজকে বেল হয়ে গেল। বেশ অরুণ, শিশু নির্যাতনেও জামিন, আরিয়াদহে শিশু নির্যাতনে চাঞ্চল্যকর মোড়। জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি। উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। প্রসেনজিৎ দাস এলাইস লালটু, এই কেসটা হয়েছিল 11/7 আগে। 11/7 ওরা প্রডিউস করে অন্তর্বর্তী জামিন দিয়েছে। 13/12-তে ফার্দার ডেট হয়েছে। 13/12 কোনো প্রমাণই নেই এই কেসে, কোনো কমপ্লেন নেই, কোনো ইনজুরি নেই, কোনো কিছু নেই। পুলিশের মাধ্যমে ওই ভিডিও রেকর্ডিং দেখে পুলিশ একটা সুমোটো কেস করে। নির্যাতিতর খোঁজই দিতে পারেনি পুলিশ, হেফাজতে আবেদনও জানায়নি পুলিশ। জামিনে মুক্ত জয়ন্ত সঙ্গী প্রসেন। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। অনির্বাণ বাবু, প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে জামিন সম্ভব? দেখুন, জামিন এটা খুব অবাক কাণ্ড, কারণ আপনি বুঝতেই পারছেন যে ভিকটিম তাকে যা শুনলাম আর কি, যা বুঝলাম তাতে খুঁজে পাওয়া যায়নি। ভিকটিম খুঁজে না পাওয়া গেলে জামিন হওয়ার বেশ কিছু প্রতিবন্ধকতা। দেখুন, আদালত জামিন দিয়েছেন, আমার কিছু বলার নেই, কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যায়। যে প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর আইনি প্রশ্ন আর কি। 1 নম্বর, আদৌ এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেল না কেন? 2 নম্বর কথা, কতটা সহায়তা পাওয়া গেছে অ্যাকিউজডের তরফ থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়ার বিষয়ে? 3 নম্বর হচ্ছে, যদি না খুঁজে পাওয়া যায়, ধরুন খুঁজে পাওয়া গেলই না, তাহলে কি পুলিশ হাতে হাত দিয়ে বসে থাকবেন? কারণ কর্পাস ডেলিক্টি বলে একটা কনসেপ্ট আছে, আপনাদের বলে রাখি। কর্পাস ডেলিক্টি আপনারা জানেন, এটা ভেরি ওয়াইড স্প্রেড কনসেপ্ট। যে কনসেপ্টে বলা আছে যে যদি কারোকে খুঁজে না পাওয়া যায়, তাকে তার কর্পাসকে অন্তত খুঁজে বার করতে হবে, এবং আলটিমেটলি যদি একান্ত খুঁজে নাই পাওয়া যায়, কর্পাসকে খুঁজেই পাওয়া গেল না, তাহলে কিন্তু এই কেসটাই কিন্তু একটা মার্ডার কেসে উত্তীর্ণ হবে, একটা সিরিয়াস কেসে উত্তীর্ণ হবে। আর 2 নম্বর কথা, যে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। আমার প্রশ্ন, আমি আইনি প্রশ্ন, এটা আমার নিজে ভাবছিলাম আর নিজের কাছেই। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে যে শিশু নির্যাতন তো অত্যন্ত ঘৃণ্য একটা অপরাধ বলে চিহ্নিত ভারতবর্ষে। পক্সো আইন আপনি জানেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, এবং সেখানে শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে এই আইন সৃষ্টি হয়েছে। এই শিশুকে খুঁজেই পাওয়া গেল না, সেই শিশুকে কিভাবে নির্যাতিত হয়েছেন সেটা মোটামুটি সেই দেখেই পুলিশ মামলা করেছেন। আমি যা শুনলাম, ভিডিও দেখে পুলিশ মামলা করেছেন। সেখানে পক্সো আইন এলো না কেন, এই প্রশ্নটা আমার মাথায় আছে। পক্সো আইন এখানে অবশ্যই প্রয়োগ করা সম্ভব ছিল, এবং সেখানে এই শিশুটিকে খুঁজে বার করা এবং তাকে অনুসন্ধানের জন্য অল এফোর্টস টু বি গিভেন, এইটা কিন্তু পুলিশের তরফ থেকে করা উচিত বলে আমার ধারণা। এবং জামিন একটি মহামান্য আদালত দিয়েছেন, তার জন্য আমি তার আইনি ক্রিটিসিজম করতে পারি মাত্র। অর্ডারকে তো যারা যদি চ্যালেঞ্জ করার থাকেন কেউ চ্যালেঞ্জ করবেন ওপরের কোর্টে, কিন্তু এই প্রশ্নগুলো, এই আইনি প্রশ্নগুলো অবশ্যই আমার কাছে সামনে আসছে। অনির্বাণ বাবু, একটা বিষয়, এই যে জামিনে মুক্ত হয়েছেন প্রসেন, যার ভিডিও ভাইরাল হয়েছে, যিনি অভিযুক্ত, সেক্ষেত্রে জামিন যে দেওয়া হলো, এতে কি প্রমাণ লোপাটের আশঙ্কা থাকছে? দেখুন, জামিনের পরে, জামিন যখন দেওয়া হয় তখন বেশ কিছু কন্ডিশন অটোমেটিক্যালি ইম্পোজড হয়। তার মধ্যে একটা প্রধান কন্ডিশন হচ্ছে, এই মানুষটি যদি জামিনে মুক্ত হচ্ছেন, তিনি কোনোভাবে কোনো সাক্ষীকে ইনফ্লুয়েন্স করবেন না,
তাকে নিজের ফুল কনসেন্টকে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কোনো প্রমাণ লোপাটের চেষ্টা করবেন না। 3 নম্বর হচ্ছে যে তিনি এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে কোন রকমের বাধা সৃষ্টি করবেন না, যথার্থভাবে এই আইনি পরিভাষায় যাকে বলে এন্ডস অফ জাস্টিসকে মিট করা, সেই এন্ডস অফ জাস্টিসকে মিট করতে আদালতকে কোন রকম বাধা সৃষ্টি করবে না। তো এই কন্ডিশনস গুলো আই এম শিওর যে আদালত নিশ্চয়ই নিশ্চিন্ত হয়েছে, কারণ যাকে খুঁজেই পাওয়া গেল না যে ভিকটিমকে, আদালত নিশ্চয়ই কি করে। কিন্তু অনির্বাণ বাবু, একটা বিষয় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন শিশুকে নির্যাতন করা হচ্ছে, যেখানে ছবিতে দেখা যাচ্ছে প্রসেনকে, যিনি অভিযুক্ত। সেক্ষেত্রে কি প্রমাণ হিসেবে কোনোভাবে গ্রহণযোগ্য নয়? দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যা শুনলাম আর কি, যা বুঝতে পারলাম যে পুলিশ সুমোটো একটা কেস, মানে নিজে থেকে একটা কেস করেছেন ওই ভিডিও দেখে। তো ভিডিওটা দেখার পরে পুলিশ যদি এই কেস করেন, তাহলে অবশ্যই সেই পুলিশের সেই ভিডিওর মধ্যে নিশ্চয়ই এরকম কোনো বিষয় থাকবে যে বাচ্চাটি অত্যন্ত নির্যাতন হচ্ছে, সেরকম শারীরিক নির্যাতন হচ্ছে এবং তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে বা কোনো অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, যেমন কোনো ডেডলি ওয়েপন দিয়ে তার প্রাইভেট পার্ট দিয়ে টাচ করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট হ্যাজ টু বি, মানে এখানে পক্সো আইন অবশ্যম্ভাবী। তো আমার কাছে এটা পুলিশের ভূমিকা, যেখানে পক্সো আইন কেন হলো না সেটা আমার কাছে আমাকে অবাক করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? আরিয়াদহের বেতাজ বাদশাহ জয়ন্ত সিং এবার তার বিরুদ্ধে বাতাসা কারখানার জমি দখলের অভিযোগ, আর সেই জমিতে তৈরি হচ্ছে আবাসন। এখানেই শেষ নয়, অভিযোগ মোটা টাকা নিয়ে আরিয়াদহের দোলপিড়ি মোড়ে টোটো স্ট্যান্ড চালু করেছে জয়ন্ত এবং তার দলবল। প্রতিদিন টোটো চালকদের দিতে হয় তোলা। জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস। এবার তার বিরুদ্ধে বাতাসা কারখানার জমি দখলের অভিযোগ, সেখানে তৈরি হচ্ছে আবাসন। কামারহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ড নওদাপাড়া এলাকা। স্থানীয়দের দাবি, এখানে আগে ছিল বাতাসা কারখানার 8 কাঠা জমি। এই জমির মধ্যে 2 কাঠার একটা পুকুর ছিল। অভিযোগ, বছর 3 আগে মালিক পক্ষকে ভয় দেখিয়ে কারখানার 6 কাঠা জমি দখল করে নেয় জয়ন্ত। তারপর সেই জমি তারই এক পরিচিত প্রমোটারকে দিয়ে দেয়। দখল করা এই জমিতে এখন তৈরি হচ্ছে ফ্ল্যাট। এর জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে পুকুরের একাংশ। অভিযোগ, জয়ন্তর ভয়ে এই নিয়ে আগে মুখ খোলেননি কেউ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রমোটিং করে দিয়েছে। জমি বলুন, বেআইনি যা বলুন, সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিং এর দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। মুখ খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। এখানেই শেষ নয়, জয়ন্তর বিরুদ্ধে আরো অভিযোগ সামনে এসেছে। আরিয়াদহের দোলপিড়ি মোড়, এখানে রয়েছে পুরনো রিক্সা স্ট্যান্ড। অভিযোগ, জয়ন্ত সিং আর তার সাগরেদ রাহুল গুপ্তা এই রিক্সা স্ট্যান্ডের উল্টো দিকে টোটো স্ট্যান্ড তৈরি করে দিয়েছে। এখানে যারা টোটো চালান তাদের এককালীন মোটা টাকা দিতে হয় জয়ন্ত বাহিনীকে। এছাড়া প্রতিদিন তোলা। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার, মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা। সম্প্রতি আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করে জয়ন্ত বাহিনীর অত্যাচারের একের পর এক হাড় হিম করা ভিডিও। ভাইরাল হয়েছে জয়ন্তর নারী নেশার ছবিও। আরিয়াদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার সোনারপুরের দিকে নজর রাখতে হবে, কারণ সোনারপুরে সেখানে সালিশি সভায়
তালিবানি অত্যাচার, বাড়িতে মহিলাদের ডেকে বেঁধে শিকলে বেঁধে মারধরের অভিযোগ, নির্যাতনের অভিযোগ। সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ, জমি দখল, পারিবারিক সমস্যা সহ নানা অভিযোগ মেটাতে সালিশি সভা। সেই সালিশি সভায় বিচার করতেন জামাল উদ্দিন সর্দার। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অন্যের জমি দখল করে সেখানে প্রাসাদোপম বাড়ি তৈরি, অভিযোগ অস্বীকার করেছেন যদিও জামাল উদ্দিন সর্দার। ঘটনাটা হলো যে আমাদের পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল আমার ছেলের সঙ্গে। এখন ছেলে হচ্ছে 1.5 বছর হচ্ছে বাড়ি থেকে চলে গেছে। ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে, জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল। বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে, আমার ছেলে স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। ওর গেটের মধ্যে যে ঢুকবে তাকেই গেট বন্ধ করে দেবে, দিয়ে তার ওরকম অত্যাচার করে। এবার আমার পায়ে শিকল মেরেছে, শিকল দিয়ে তালা মেরেছে, তালা মেরে আমাকে অতিরিক্তভাবে দৌড় লাতি কিল যা ইচ্ছা তাই মারলো। জামাল সর্দার, উসমান মোল্লা আর মুজিদ মোল্লা, অরবিন্দু ছিল। ওরা জামালের কাছে থাকে, জামালের সঙ্গে চুরি দালালি এইসব নানা নিত্যজি করে বেড়ায়, তলাবাজি করে। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? ঘটনা কি, আমার সম্পর্কে সে শালী হয় এবং সে যখন আমাকে কাকুতে মতো করে বলে তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জামাল সর্দার তার প্যালেশিয়াল হাউস, বিরাট প্রাসাদ, অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন। এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে, অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে, পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। গতকাল কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম সর্দারের সাম্রাজ্যের খবর আমরা দেখেছিলাম, যেখানে তার বাড়িতে সাদ্দামের ঘরে সুড়ঙ্গের মুখ, আর সেই সুড়ঙ্গের মুখ গতকাল আপনাদের দেখিয়েছিলাম। যে ছবি আপনারা দেখছেন, গতকাল এই খবর আপনাদের দেখেছিলাম, সাদ্দামের ঘরে সুড়ঙ্গের মুখ, যেটা সরাসরি চলে যায় গ্রাফিক্যালি অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো একবার। সাদ্দামের ঘর, খাটের নিচে সুড়ঙ্গের পথ এবং লম্বায় 40 থেকে 42 ফুট সুড়ঙ্গ, তারপরেই কাকড়ার খাল, যেখানে রাখা থাকতো ডিঙি নৌকো করেই পালিয়ে যাওয়ার ছক। কোথা থেকে? ঠাকুরার নদী থেকে। এবার এই সুড়ঙ্গ নিয়ে মুখ খুললেন এডিজি, বললেন যে সুড়ঙ্গ নিয়ে তদন্ত চলছে, ছোট করে দেখার দরকার নেই, চাঞ্চল্য তৈরিরও প্রয়োজন নেই, মন্তব্য করেছেন ডিজি রাজীব কুমার। একটা সুরঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কি জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার নেই। আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসটা হচ্ছিল, উই উইল ফাইন্ড দিস আউট। ল অ্যান্ড অর্ডার ইজ ডিপেন্ডেন্ট অন হাউ ডু উই রিঅ্যাক্ট টু ইট। সামটাইমস সিস্টেমস there will be some mistakes. There is no system, man created system which is 100% foolproof. কুলতলিতে প্রতারণা চক্র চালাতো সাদ্দাম সর্দার, কেন সুড়ঙ্গ তৈরি হয়েছিল তার তদন্ত চলছে, জানালেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। Kultali, I'll say that it is a kind of a cheating racket which has been unearthed. Kintu details ei muhurte bola thik hobe na. We are trying to find out what are the reasons why the kind of structure which has been found ota keno use hochilo, ki karone use hochilo, that is still under investigation. So later on we will update on that.
যে আইন শৃঙ্খলা, তারা জানালেন তদন্ত চলছে। আর তারপরেই তল্লাশি অভিযান শুরু হলো, ধরপাকড় শুরু হলো। সাদ্দাম সর্দারের খোঁজে কুলতলিতে ধরপাকড়, আর পুলিশ দেখে পালানোর চেষ্টা এক ব্যক্তির। আর আফতাব সর্দার নামের ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, কেন এখন এই ধরপাকড় চলছে? সাদ্দাম হোসেন, মাফ করবেন, সাদ্দাম সর্দার তো আর বসে নেই। একদমই, দেখো এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 26 জনকে ইনভলভ রয়েছে এমনটাই পুলিশের কাছে তথ্য, এবং সেই মতো পুলিশ মামলা রুজু করেছে। তারপরে বিভিন্ন এলাকায় যেমন তল্লাশি চলছে, তেমনই এই এলাকাতেও আজ সকাল থেকে পুলিশের বিভিন্ন টিম তারা গিয়ে তল্লাশি চালিয়েছেন, এবং এই আফতাব সর্দারকে হাতে নাতে পুলিশ ধরে, এবং পুলিশকে দেখে সে জলাজমি দিয়ে পালাবার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে। এই আফতাব সর্দারের বিরুদ্ধে এই যে বিভিন্ন সময় প্রতারণার ঘটনা, সেই ঘটনায় আফতার সরাসরি যুক্ত রয়েছে, এবং পুলিশের কাছে সেই তথ্য আসে, এবং সেই তথ্য আসার পরেই পুলিশি ইন্টারসেকশনে তা ধরা পড়ে আফতারের গতিবিধি, এবং তারপরেই পুলিশ অভিযান চালান এবং তাকে ধাওয়া করে কার্যত জলা জমির থেকে তাকে গ্রেফতার করে। এই মুহূর্তে তাকে কুলতলি থানায় নিয়ে আসা হচ্ছে, এবং পুলিশ সূত্রে এটাও খবর এই আফতারের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে, এবং আফতার সক্রিয়ভাবে এই প্রতারণা মামলা, অর্থাৎ সোনার মূর্তি দেওয়ার নাম করে মানুষকে যে প্রতারণা করা হয়, সেই প্রতারণার মামলায় তার সরাসরি যোগ রয়েছে। সে নিজেও এই ঘটনায় একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে, এবং এই আফতারের বিরুদ্ধে এর সঙ্গে যে তিনটি তার নাম সকাল থেকে উঠে আসছিল, তার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। ধৃতকে আগামীকাল বারুইপুর আদালতে পেশ করা হবে, এবং নিজেদের হেফাজতে পুলিশ তদন্তে এগিয়ে নিয়ে যাবে। বোঝা যাচ্ছে অর্পণ। সাদ্দামের সাম্রাজ্য, আর এই সাদ্দামের সাম্রাজ্যতে সাদ্দাম সর্দার একা নন, তার সঙ্গে রয়েছে সাইরুল সর্দার, সাকাত আলী সর্দার, শাহজাহান সর্দার, আহেদ আলী মোল্লা, অর্থাৎ চার মাথা। পুরনো সোনার মূর্তি বিক্রির নামে পরিকল্পিত প্রতারণা, কোটি কোটি টাকার প্রতারণা এই সাদ্দামের সাম্রাজ্যে। দেখুন, সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। সাদ্দামের ঘরের খাটের নিচে মিলেছে সুড়ঙ্গ, যা কাঁকড়ার খাল হয়ে মিশেছে ঠাকুরান নদীতে। এসব দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ। তাদের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে প্রতারণা চক্র চালাতে কুলতলিতে রীতিমতো সাম্রাজ্য তৈরি করেছিল সাদ্দাম। সাইরুল সর্দার, সাকাত আলী সর্দার, শাহজাহান সর্দার এবং আহেদ আলী মোল্লা, এই চারজন সাদ্দামের ঘনিষ্ঠ সাকরেদ। সবাই দক্ষিণ 24 পরগনার কুলতলির পয়তার হাটের বাসিন্দা। এছাড়াও টাকা দিয়ে অনেক গ্রামবাসীকে দলে টানে সাদ্দাম। পুলিশের দাবি এই সবাইকে নিয়ে চলতো প্রতারণা চক্র, একেবারে টিম গেম। পুরনো মূর্তি দেখিয়ে খদ্দের জোগাড় করা হতো। সামনে থাকতেন গ্রামেরই কয়েকজন। দাবি করা হতো মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে ওই মূর্তি তারা কুড়িয়ে পেয়েছেন। প্রথমে সাদ্দামের দল বলতো কম দামে মূর্তি পাওয়া যাবে। মূর্তিও তৈরি করা হতো সুকৌশলে। মূর্তির নাক এবং কানের একটা অংশ তৈরি হতো সামান্য সোনা দিয়ে। সেই জায়গা থেকে কিছুটা অংশ দেওয়া হতো পরীক্ষা করার জন্য। কম দামে আসল সোনা কেনার লোভে অনেকেই মূর্তি কিনতে রাজি হয়ে যেতেন। মূর্তি নিতে পয়তার হাটে গেলেই শুরু হতো সাদ্দাম বাহিনীর খেল। ক্রেতাদের থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে চম্পট দিত তারা। বিজ্ঞাপন দেওয়া থেকে ক্রেতাদের সঙ্গে ডিল, তারপর টাকা আদায়, সবকিছুর জন্য দায়িত্ব ভাগ করা ছিল। চোরাচালান মামলায় জড়িয়ে পড়ার ভয়ে প্রতারিত হয়েও অনেকে পুলিশে অভিযোগ জানাতেন না। এই সুযোগটাকেই কাজে লাগাতো সাদ্দাম বাহিনী। যদি কেউ প্রতারণার অভিযোগ করে, তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিল সাদ্দাম সর্দার। প্রতারণার অভিযোগ উঠলেই সামনে ঠেলে দেওয়া হতো গ্রামেরই কয়েকজনকে। কেউ কেউ আত্মসমর্পণও করতেন। কখনোই সাদ্দাম বা ঘনিষ্ঠ সাকরেদরা সামনে আসতো না। যাদের পুলিশ গ্রেফতার করত, তারা কয়েকদিন পর জামিন পেয়ে যেত। এরপর ফের শুরু হতো প্রতারণার খেলা। এই খেলা শেষ করতেই আসরে নেমেছে পুলিশ। কয়েক সপ্তাহ আগে এক ব্যক্তি অভিযোগ করেন, তৎপর হয় পুলিশ। তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের দাবি, পয়তার হাটে অভিযানে গেলে দুজন আত্মসমর্পণও করতে চায়।
পুলিশ তাদের ধরেনি, কুলতলিতে অভিযানও বন্ধ হয়নি। সাদ্দামের অবস্থান স্পষ্ট হতেই সোমবার ভোরে পয়তারহাটে যায় পুলিশ, তখনই গুলিও চালানো হয়। এই ঘটনায় 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া 26 জনের নামে মামলা রুজু করা হয়েছে। সোমবার পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিজনরা। এরপর পুলিশ আবার অভিযান চালায়। সাদ্দামের ঘরে খাটের তলায় মেলে সুড়ঙ্গের হদিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। একদিকে সাদ্দামের সাম্রাজ্য, কোটি কোটি টাকার প্রতারণা, অন্যদিকে আবার অশোকনগরে সেখানে সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে জালিয়াতি, মূল পান্ডা সহ গ্রেফতার অশোকনগরে পুলিশের। 34 নম্বর জাতীয় সড়কের পাশে জমি দেখানো হয়। হালি শহরের বাসিন্দার কাছে 7 লাখ টাকা চাওয়া হয়। টাকা দিতে গেলে গাড়িতে তুলে মারধরের অভিযোগ, টাকা ছিনিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়ারও অভিযোগ। অশোকনগর থানায় অভিযোগ দায়ের অলোক বন্দ্যোপাধ্যায়। গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্দির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো। একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাপাধাপ মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কেড়ে নিল, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। ওই জমিটাই মেন উদ্দেশ্য ছিল আর টাকাটা আত্মসাৎ করার ওদের উদ্দেশ্য ছিল। এটা স্যার 2 জন মিলে 2 বন্ধু 7,20,000 টাকা। 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য পাশের থানা তো দেগঙ্গা থানা তো 3 জন মতো অ্যারেস্ট হয়েছে, আরো 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে এবং খুব বড় চক্র। এরা সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূতে এরা পা দিয়ে ফেলছে। জমি চক্র আছে, এর মধ্যে আছে নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালে আগে আপনি পার্ট পেমেন্ট করুন, পুরোটাই ফেক, পুরোটাই ধরুন, পুরোটাই জাল। এটা একটা প্রতারক চক্র।